প্রিয় শিক্ষার্থী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আমাদের আজকের পাঠ্য বিহারীলাল চক্রবর্তীর কবি জীবন। বিহারীলাল চক্রবর্তীকে আমরা চিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কারণে। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কাব্যগুরু বলে অভিনন্দিত করেছেন। তিনি বলেছেন, বিহারীলাল বাংলা কাব্যকুঞ্জে ভোরের পাখি। তিনি তা আরও বলেছেন যে তিনি গীতিকবিতার আদি গঙ্গা ভগীরথ, আত্মগত বা লিরিক কবিতার জন্মদাতা। আর আমরা জানি বিহারীলাল চক্রবর্তীর সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হচ্ছে শারদামঙ্গল। বিহারীলাল চক্রবর্তী জন্মগ্রহণ করেন ২১ মে ১৮৩৫ সালে। তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতার জোড়াবাগানে। এখন এই স্থানটির নাম হয়েছে বিহারীলাল চক্রবর্তী লেন। যদিও তাদের আদি নিবাস ছিল ফরাসডাঙ্গায়। তাঁর প্রপিতামহ, যার নাম মনোহর চক্রবর্তী, প্রথমে কলকাতায় আসেন। তারপর তাদের অবস্থান কলকাতায় হয়। কবি বিহারীলালের পিতার নাম দীননাথ চক্রবর্তী। দীননাথ সুবর্ণ বণিক সমাজে পুরোহিতগিরি করতেন এবং সবসময় পুজো আজ্ঞা নিয়েই থাকতেন। দুঃখের বিষয় হচ্ছে, বিহারীলাল চক্রবর্তীর বয়স যখন মাত্র ৪ বছর, তখন তার মা মারা যান। আর যেহেতু বিহারীলাল চক্রবর্তীর জন্মের আগে তার দুটি অগ্রজ বাল্যকালে মারা যান, এর ফলে পিতামহী বিহারীলালকে খুব আদর করতেন এবং এই অতিরিক্ত আদর সোহাগের কারণে শৈশবে বিহারীলাল বেশ দুরন্ত হয়ে উঠেছিলেন। প্রচলিত শিক্ষা পদ্ধতির প্রতি বিহারীলাল চক্রবর্তীর আগ্রহ ছিল না, কিংবা বলা চলে শৈশবে তিনি প্রচলিত শিক্ষা পদ্ধতিতে বিদ্যা লাভ করেননি। ঘরে প্রাথমিক শিক্ষার সুযোগ পেয়েছিলেন ঠিকই, তবে একবারে কৈশোরে কিছুদিন স্কটিশ চার্চে কলেজে পড়েছিলেন। এরপর ৩ বছর ধরে পড়েছেন সংস্কৃত কলেজে। সংস্কৃত কলেজে পড়বার কারণে তিনি সংস্কৃত এবং ইংরেজি ভাষা ও সাহিত্যে ব্যুৎপত্তি অর্জন করেছিলেন এবং এই সমস্ত পাঠ অর্জনের ক্ষেত্রে তার ৩ বন্ধুর বিশেষ কৃতিত্ব রয়েছে। সেই ৩ জন হচ্ছে কৃষ্ণকমল ভট্টাচার্য, রামকমল ভট্টাচার্য ও দেবনাথ মুখোপাধ্যায়। তারা প্রত্যেকেই পুরাতন বাংলা সাহিত্য, প্রাচীন বাংলা সাহিত্য পড়তেন। এর মধ্যে বিশেষভাবে সুপরিচিত রামায়ণ, মহাভারত, ঈশ্বরগুপ্তের কবিতা, দাশুরায়ের রচনা প্রভৃতি। পাশাপাশি বায়রনের কবিতা কিংবা শেক্সপিয়ারের নাটকও বেশ ভালোভাবে পাঠ করতেন এবং বিশেষ অনুরক্ত যদি কিছু থেকে থাকে কোনো বিষয়ে, তারা যদি তাদের আগ্রহ থেকে থাকে, তা ছিল সঙ্গীতে, যাত্রায়, পাঁচালী এবং কবিগানে। কবিগানের আসরের ক্ষেত্রে বলা যায় যে তারা প্রায়ই সেখানে যাতায়াত করতেন এবং কবিগান মুখস্থ করতেন। বিহারীলালের বিয়ে হয় তারই পাড়ার কালিদাস মুখোপাধ্যায়ের কন্যা অভয়া দেবীর সঙ্গে, কিন্তু বিয়ের 4 বছর পরেই সন্তান প্রসবকালে অভয়া দেবীর মৃত্যু হয়। কবি শোকে দুঃখে একদম ভেঙে পড়েন। এরপর দ্বিতীয় বিবাহ হয় বউবাজারের নবীনচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা কাদম্বিনীর সঙ্গে। কাদম্বিনীর গভীর প্রতিভক্তি ছিল এবং কবিত্বকে অসম্ভব শ্রদ্ধা করতেন। কবিও পত্নী প্রেমে মুগ্ধ ছিলেন, তবে
প্রথম স্ত্রী অভয়াদেবীর প্রতি তার বিশেষ অনুরক্ততা ছিল এবং যার স্পর্শেই তিনি শারদামঙ্গল রচনা করেছেন। এবার যদি আমরা সন্তান সন্ততির সংখ্যার দিকে তাকাই, বিহারীলাল চক্রবর্তীর 6 পুত্র এবং 6 কন্যা। এদের সকলকে তিনি শিক্ষা, দীক্ষা, বিদ্যা, বুদ্ধিতে সক্ষম করে তুলেছিলেন। তাদের মধ্যে বড় পুত্র অবিনাশ চন্দ্র পিতার গ্রন্থাবলী 2টি খণ্ডে প্রকাশ করেছেন। কর্মজীবনের দিকে যদি তাকাই, তাহলে লেখাপড়া শিখে বিহারীলাল প্রথম জীবনে কোনো কাজকর্ম করেননি, সেটি আমরা দেখতে পাই। এবং পিতার মৃত্যুর পর তিনি বন্ধু নীলাম্বর মুখোপাধ্যায়ের সঙ্গে কাশ্মীরি রেশমের ব্যবসায় সংযুক্ত হন। কিন্তু ব্যবসা বাণিজ্য কোনোদিনই তার ভালো লাগেনি, তাই কিছুদিন পরেই ব্যবসাটা ছেড়ে দেন এবং পিতার মতোই সুবর্ণ বণিক সমাজে যাজন যজন কুল পুরোহিতগিরি আরম্ভ করেন। এবং স্বভাব চরিত্রের কথা যদি আমরা বলি, তাহলে দেখব যে যিনি তার সাথে মিশেছেন তিনি তার স্বভাব চরিত্রে মুগ্ধ হয়েছেন। কবির স্বভাব চরিত্র সম্পর্কে তার বন্ধু কৃষ্ণকমল ভট্টাচার্য এক স্থানে লিখেছেন, বিহারীর স্বভাব চরিত্র নির্মল ছিল। আমি যতদিন দেখিয়াছি এরূপ সচ্চরিত্র, সদাশয়, নির্মল স্বভাব ব্যক্তি আমি দেখি নাই। তজ্জন্য আমি যে তাহাকে কতদূর শ্রদ্ধাভক্তি করিতাম তাহা বাক্পথাতীত। আবার রসময় লাহা লিখেছিলেন, বিহারীলালের আকৃতিও তার স্বভাব অনুযায়ী ছিল। দীর্ঘকায়, গৌরবর্ণ, উন্নত ললাট, প্রশস্ত বক্ষ। পথে যখন চলতেন কারো দিকে দৃকপাত করিতেন না, অথচ বেশভূষায় কোনো পরিপাট্য ছিল না। থান ফাড়া কাপড়, মোটা চাদর, হাত কাটা বেনিয়ান, চটি জুতা, হাতে একগাছি মোটা লাথি, কোনো দিকে তার বিলাসিতা ছিল না। আমাদের এই কবি মৃত্যুবরণ করেন 1894 সালের 24শে মে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 59 বছর। তো ঠিক আছে, এবার আমরা একটু তার সাহিত্য সাধনা সম্পর্কে আলোচনা করতে পারি। খুব কম বয়স থেকে বিহারীলাল চক্রবর্তী কবিতা লিখতে পারতেন। বাল্যকাল থেকেই যেহেতু কবিজ্ঞানের আসরে যাতায়াত করছেন, তাই বাড়িতে এসেও সে গানগুলো সুর যুগে পুনরাবৃত্তি করতেন, গাইতেন, কিছু অংশ লিখে রাখতেন, আবার কিছু অংশ নিজেই জুড়ে দিতেন। এবং এ সম্পর্কে নবকৃষ্ণ ঘোষ লিখেছেন, এইরূপ পররচিত গীতের অংশ পূরণ করিতে করিতে তিনি আপনি গীত রচনা আরম্ভ করেন। ইহাই বিহারীলালের কবিতা রচনার প্রথম উদ্যোগ। এছাড়া যেহেতু আমরা একটু আগে আলোচনা করেছি যে বিহারীলাল চক্রবর্তী বাংলা, সংস্কৃত, ইংরেজি সাহিত্য খুব মন দিয়ে পড়েছেন, সেহেতু দেশি বিদেশি কবিদের প্রভাব অবশ্যই তার কবিতা রয়েছে। দেশি বিদেশি কবিতা পড়ার এই অভ্যাস তাকে বিশেষ ব্যুৎপত্তি দান করেছিল। এবং এই প্রতিভা সম্পর্কে, এই যে তার বিশেষ ক্ষমতা, এ সম্পর্কে লিখেছেন তার কবিবন্ধু কৃষ্ণকমল। তিনি বলেছেন, বোধহয় ইংরেজিতে পোপ ও তাহার অনুগামী কবিদিগের পর ক্র্যাব, কাউপার, বায়রন যে এক প্রকার নবীনতা দিয়ে আনিয়াছিলেন, বিহারীর নবীনতা যে কতকটা সে প্রকারের ছিল। ভাবব্যঞ্জক কোনো প্রচলিত শব্দই প্রয়োগ করিতে তিনি কুণ্ঠিত হইতেন না এবং সেকেলে লোক সকল ভাব লইয়া নাড়াচাড়া করিতেন। বিহারীলাল চক্রবর্তীর সব পত্রপত্রিকায় কবিতা প্রকাশ করেছেন, তার মধ্যে বিশেষভাবে সুপরিচিত ছিল পূর্ণিমা, সাহিত্য সংক্রান্তি, অবোধ বন্ধু, আর্য দর্শন, ভারতী প্রভৃতি। এবং তার রচনাবলীর মধ্যে দেখতে পারি যে গদ্য রচনা একটি রয়েছে, সেটি হচ্ছে স্বপ্ন দর্শন, প্রকাশ হয়েছে 1858 খ্রিস্টাব্দে। এবার কাব্যগুলোর নাম আমরা উল্লেখ করি।
প্রথমে রয়েছে সঙ্গীত শতক, প্রকাশ হয়েছে 1862 খ্রিস্টাব্দে। দ্বিতীয় কাব্য বন্ধুবিয়োগ, প্রকাশ হয়েছে 1870 খ্রিস্টাব্দে। তৃতীয় কাব্য নিসর্গ সন্দর্শন, প্রকাশ হয়েছে 1870 খ্রিস্টাব্দে। চতুর্থ কাব্য প্রেম প্রবাহিনী, প্রকাশ হয়েছে 1870 খ্রিস্টাব্দে। পঞ্চম কাব্য বঙ্গসুন্দরী, প্রকাশিত হয়েছে 1870 খ্রিস্টাব্দে। ষষ্ঠ কাব্য সারদা মঙ্গল, প্রকাশিত হয়েছে 1880 খ্রিস্টাব্দে। সপ্তম কাব্য মায়াদেবী, প্রকাশিত হয়েছে 1882 খ্রিস্টাব্দে। অষ্টম কাব্য শরৎকাল, প্রকাশিত হয়েছে 1882 খ্রিস্টাব্দে। নবম কাব্য ধূমকেতু, প্রকাশিত হয়েছে 1882 খ্রিস্টাব্দে। দশম কাব্য দেবরানী, প্রকাশিত হয়েছে 1882 খ্রিস্টাব্দে। 11তম কাব্য বাউল বিংশতি, প্রকাশিত হয়েছে 1913 খ্রিস্টাব্দে। এবং 12তম কাব্য সাধের আসন, প্রকাশিত হয়েছে 1889 খ্রিস্টাব্দে। কাব্য বিষয়ে আলোচনা করার আগে আমরা তার গদ্য রচনা সম্পর্কে একটু আলোচনা করতে পারি। আসলে বিহারীলাল চক্রবর্তী মূলত কবি। 1858 থেকে 1894 সাল পর্যন্ত একটা দীর্ঘ সময়, প্রায় 37 বছর তিনি কাব্য সাধনা করেছেন এবং তার হাতেখড়ি প্রথম হয়েছে পূর্ণিমা পত্রিকাতেই। এতে তিনি প্রচুর গদ্য পদ্য লিখেছেন। কবি হলেও তার প্রথম গ্রন্থটি কিন্তু গদ্য নিবন্ধ, তার নাম স্বপ্নদর্শন। আমরা একটু আগে তার নাম বলেছি। এবার বিহারীলাল চক্রবর্তীর কাব্য নিয়ে আলোচনা। আমরা কিছু আগে বলেছি তার কাব্যের সংখ্যা 12। প্রথম কাব্য সঙ্গীত শতক। এটি মূলত একটি গানের বই। প্রতিটি কবিতার মধ্যে সুর, তাল, লয় লেখা আছে। মোট 100টি কবিতা। কোনো কবিতায় প্রকাশিত হয়েছে প্রেমের প্রসঙ্গ, কোনো কবিতায় প্রকৃতির প্রসঙ্গ। কবিতার বন্ধু অনাথ বন্ধু রায়কে এই কাব্যগ্রন্থ সম্পর্কে লিখেছিলেন, 15 হইতে 25 বৎসর পর্যন্ত আমার মনে যে ভাবোদ্গম হইয়াছিল এবং জীবনে যে যে ঘটনা ঘটিয়াছিল তাহার অধিকাংশ সঙ্গীত শতকে বর্ণিত আছে। কৃষ্ণকমল ভট্টাচার্য এই গ্রন্থটিকে অনেক সুললিত এবং হৃদয়গ্রাহী বলেছেন। দ্বিতীয় কাব্যর নাম হচ্ছে বন্ধুবিয়োগ। এই কাব্যটি 4টি স্বর্গে রচিত। মূলত প্রকাশিত হয়েছিল পূর্ণিমা পত্রিকায়। প্রথম স্বর্গে কবিতার প্রথমা পত্নী অভয়া দেবীর স্মৃতি এবং তার প্রতি তার ভালোবাসা, তার মমতা, তার চিন্তা ভাবনার কথা প্রকাশ করেছেন। এবং অন্যত্র পূর্ণচন্দ্র, কৈলাস এবং বিজয়, এই 3 বান্ধবন্ধুর স্মৃতিকে জড়িয়ে কিছু কবিতা আছে। এবং এই কাব্যের সমস্তটাই প্রায় পয়ার ছন্দে লেখা এবং আমরা খানিকটা কবি ঈশ্বর গুপ্তের রচনার ছাপ খুঁজে পাব। তৃতীয় কাব্য, যার নাম নিসর্গ সন্দর্শন, তা প্রকাশিত হয়েছিল অবোধ বন্ধু পত্রিকায়। এই কাব্যের মূল বিষয় রয়েছে নিসর্গ বা প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের কথা। 7টি স্বর্গ। সেই স্বর্গগুলোর নাম হচ্ছে চিন্তা, সমুদ্র দর্শন, বীরাঙ্গনা, নভমণ্ডল, ঝটিকা রজনী, ঝটিকা সংভোগ ও প্রভাত। এবং প্রত্যেক স্বর্গের, এই কাব্যের প্রত্যেক স্বর্গের সূচনাতে
কবির উক্তি আমরা লক্ষ্য করি, এবং এই উক্তিগুলো মূলত বাল্মীকি, কালিদাস, শেলি কিংবা বায়রনের উক্তি। এবং এক কথায় বলা যেতে পারে যে এই কাব্যে কবির কাব্যভাব এবং ছন্দের একটি বিশেষ বৈশিষ্ট্য ফুটে উঠেছে। চতুর্থ কাব্যের নাম প্রেম প্রবাহিনী। এটিও বেরিয়েছিল অবোধ বন্ধু পত্রিকাতে, এবং 5টি স্বর্গ, যার নাম হচ্ছে, স্বর্গগুলোর নাম হচ্ছে পতন, বিরাগ, অন্বেষণ, নির্বাণ প্রভৃতি, এবং পয়ারে লেখা হয়েছে। এবং এখানে শেক্সপিয়ার এর কিছু উক্তি গৃহীত হয়েছে, এবং এই একইভাবে যেমন বন্ধু বিয়োগে কিংবা নিসর্গ সন্দর্শনে কিছু উক্তি ব্যবহৃত হয়েছিল, যেমন আমরা আলোচনা করেছি আগে, নিসর্গ সন্দর্শনে বাল্মীকি, কালিদাস, শেলি বা বায়রনের উক্তি প্রারম্ভে রয়েছে। ঠিক একইভাবে প্রেম প্রবাহিনীতেও শেক্সপিয়ারের উক্তি ব্যবহার করেছেন। এবং কবি এ প্রসঙ্গে এক স্থানে বলেছেন, নিজের লেখায় ছিল বিষম বড়াই, জানিত এদেশ তার সমজদার নাই, ধৈর্য ধরি থাকো বসি প্রফুল্ল অন্তরে, যথার্থ বিচার হবে কিছুদিন পরে। আমরা আধুনিক মানুষ বা বর্তমান সময়ের মানুষরা অনায়াসে বলতে পারি যে কবির এই আত্মবিশ্লেষণকে ছোট করে দেখবার আসলে সুযোগ নাই। তিনি সঠিক সত্যটি আসলে উপলব্ধি করতে পেরেছিলেন। পঞ্চম কাব্য বলতে আমরা বলতে পারি বঙ্গসুন্দরীর কথা, এবং বঙ্গসুন্দরীতে আসলে 9টি স্বর্গ রয়েছে, এবং পরবর্তীতে এর স্বর্গ সংখ্যা 10টি হয়ে যায়। যদিও আমরা স্বর্গগুলোর নাম বলতে পারি, যেমন উপহার, নারী বন্দনা, সুরবালা, চিরপরাধিনী, করুণা সুন্দরী, বিষাদিনী, প্রিয় সখী, বিরোহিণী, প্রিয়তমা, অভাগিনী ইত্যাদি। এবং এই কাব্যে আসলে কবির কল্পনার প্রতিভার অদ্ভুত সুন্দর কিছু নিদর্শন আমরা দেখতে পাই। তার মধ্যে বিশেষভাবে প্রকাশে পেয়েছে রোমান্টিক বিষাদের ছাঁচ। একটা উদাহরণ আমরা দিতে পারি। কবি এই কাব্যের এক স্থানে বলেছেন, সর্বদাই হু হু করে মন, বিশ্ব যেন মরুর মতন, চারিদিকে ঝালাপালা, কি দারুণ জ্বালা, অগ্নিকুণ্ডে পতঙ্গ পতন। এটা খুব সুপরিচিত পংক্তিমালা, আমরা অনেকেই জানি এই পংক্তি, আমরা অনেকেই শুনেছি। শারদামঙ্গল, ষষ্ঠ কাব্য হচ্ছে শারদামঙ্গল। এই শারদামঙ্গল কাব্য আসলে বিহারীলাল চক্রবর্তীর সর্বশ্রেষ্ঠ কাব্য এবং সর্বশ্রেষ্ঠ কবিকর্ম। বাংলা 1277 বঙ্গাব্দে এই কাব্যটি লেখা শুরু হয়, এবং এই কাব্যে মূলত আমরা এখন আলোচনা করব না, আসলে এটা যেহেতু পাঠ্য আমরা যথাসময়ে আলোচনা করব। সংক্ষেপে এটুকুই যথেষ্ট। আমরা পরের কাব্যে চলে যাই। সপ্তম কাব্য হচ্ছে মায়াদেবী। মায়াদেবী প্রকাশিত হয়েছিল ভারতী পত্রিকায়। এতে মোট 33টি স্তবক রয়েছে, এবং তার মধ্যে প্রথম 3টি কবির বড় ছেলে অবিনাশ চন্দ্র লিখেছিলেন। এখানেও সরস্বতী দেবীর কথা, অর্থাৎ কবির কাব্যলক্ষ্মী সরস্বতীর কথা বলা রয়েছে, এবং এখানেও কবির আত্মগত ভাবনাই প্রকাশ পেয়েছে। অষ্টম কাব্য হচ্ছে শরৎকাল। শরৎকালও প্রকাশিত হয়েছে ভারতীতে, এবং এটি কয়েকটি খণ্ডে বিভক্ত। এই খণ্ডগুলোর নাম হচ্ছে প্রভাত সঙ্গীত, মধ্যাহ্ন সঙ্গীত, সন্ধ্যা সঙ্গীত, নিশীথ সঙ্গীত, নিশান্ত সঙ্গীত। এবং আমরা পাঠ করলে দেখব যে নিশীথ সঙ্গীতে কবির ইংরেজি অনুপ্রাণনার একটি প্রকাশ রয়েছে, এবং তিনি এখানে কবি মধুসূদনকে এক প্রকার অবজ্ঞা করেছেন। সেটা আমরা আসলে আলোচনা করছি না, এটা নিয়ে পরে আলোচনা করা যাবে। নবম কাব্য হচ্ছে ধূমকেতু। ধূমকেতু
খুব ক্ষুদ্র একটি কাব্য, মাত্র 27টি স্তবক হয়েছে। এটি বেরিয়েছিল প্রয়াস পত্রিকায়। দশম কবি কাব্য হচ্ছে দেবরানী, যা খুবই ক্ষুদ্র, ভারতীতে প্রকাশিত হয়েছে। এটা 26টি স্তবক রয়েছে। 11তম হচ্ছে বাউল বিংশতি, এটি প্রথম প্রকাশিত হয়েছে কল্পনা পত্রিকায়। যদিও এটি বাউল গানের সংকলন, কিন্তু আসলে লিরিক্যাল নিবিড়তা আমরা এখানে অনুভব করতে পেরেছি খুব সহজেই। এই কাব্য পাঠে কবির লিরিক রচনা করার যে প্রবণতা, সেটি আমরা এখানে লক্ষ্য করি। 12তম কাব্য হচ্ছে সাধের আসন, এবং এটি বিহারীলাল চক্রবর্তীর শেষ কাব্য। প্রথম 3টি সর্গ প্রকাশিত হয়েছিল মালঞ্চ পত্রিকায়। পরে কবির মৃত্যুর পর গ্রন্থাকারে সম্পূর্ণ বেরিয়েছে এটি। আমরা জানি যে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবী বিহারীলাল চক্রবর্তীর একজন ভক্ত পাঠক ছিলেন। তিনি কবিকে একটি পশমের আসন উপহার দিয়েছিলেন। আমরা কয়েকটি লাইন যদি পড়ি, পংক্তি যদি পড়ি, তাহলে আমরা একটু বুঝতে পারব। যেমন শারদামঙ্গল কাব্যে এক স্থানে কবি বলছেন, হে যোগেন্দ্র যোগাসনে, ঢুলু ঢুলু দুনয়নে, বিভোর বিহবল মনে, কাহারে ধেয়াও। আমি এই অংশটুকু পাঠ করেছি শারদামঙ্গল কাব্য হতে। এটুকু লেখার পর কাদম্বরীর মৃত্যু হয়েছে। তখন কবি সাধের আসন কাব্যে কাদম্বরী দেবীকে স্মরণ করে লিখছেন, কাহারে ধেয়াই দিব নিজে আমি জানি নে। সমালোচকরা মনে করেন যে আসলে সাধের আসন এই কাব্যটি শারদামঙ্গলের পরিশিষ্টের মতো, অর্থাৎ শারদামঙ্গল থেকে পরিপূর্ণ কাব্যিক রস যদি উপলব্ধি করতে হয়, তাহলে পরিশিষ্টের মতো করে এই কাব্যটি পড়বার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। ডক্টর সুকুমার সেন এ প্রসঙ্গে বলেছেন, প্রতিভার তুলনায় বিহারীলাল সৃষ্টিতে প্রচুর নন, উজ্জ্বল নন। তার বাষ্পাকুল কবি কল্পনার মধ্যে আবেগের বেগ কম হইলে লেখনীর দৌড় মসৃণতর হইত। তবে তার কবি প্রতিভায় খাদ ছিল না, এবং বঙ্গসুন্দরী, শারদামঙ্গল ও সাধের আসন প্রভৃতি কাব্যে স্থায়ী মূল্য যেমনই হোক, আধুনিক বাঙ্গালা অন্তরঙ্গ গীতিকাব্যে আদি কবি তিনি। এবার আমরা শারদামঙ্গল কাব্যের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। যদিও বিষয়বস্তু আলোচনা করা আমাদের আজকের ক্লাস নয়, তারপরও আগামী ক্লাসের আগে এ সম্পর্কে একটু আলোচনা করবার প্রয়োজন বোধ করছি। আমরা জানি যে বিহারীলাল চক্রবর্তীর শারদামঙ্গল তার প্রায় সমস্ত কাব্যের মধ্যে শ্রেষ্ঠতম। মোট 5টি স্বর্গে 153টি স্তবকে এই কাব্যটি রচিত হয়েছে, এবং প্রতিটি স্বর্গ সূচনায় গীতি অংশ আছে, রাগরাগিনী উল্লেখ আছে। কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে, যেহেতু এই কাব্যটি 5টি স্বর্গে বিভক্ত, তার মানে প্রতিটা স্বর্গেই কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। নিশ্চয়ই আমাদের একটু সেই নির্দিষ্ট বিষয়গুলো সম্পর্কে ধারণা নেওয়ার প্রয়োজন রয়েছে। আমরা যদি দেখি, কবির কাব্যের প্রথম স্বর্গে
কবি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তা হচ্ছে যে প্রথম স্বর্গে আমরা দেখব কবিচিত্তে কাব্যলক্ষ্মীর আবির্ভাব ঘটেছে। দ্বিতীয় স্বর্গ যখন আমরা পাঠ করব তখন দেখা যাচ্ছে কবি তার কাব্যলক্ষ্মীকে আবার হারিয়ে ফেলেছেন এবং সেই হারানো কাব্যলক্ষ্মীর খোঁজে কবিচিত্ত অভিসার করছে। তৃতীয় স্বর্গে এসে কবিচিত্তে এক প্রকার দ্বন্দ্বের সূচনা হয়েছে। চতুর্থ স্বর্গে হিমালয়ের উদার প্রশান্তির মধ্যে কবিচিত্ত আশ্বাস লাভ করতে সক্ষম হয়েছে এবং পঞ্চম স্বর্গ পুরোটাই ঘিরে রয়েছে এক প্রকার বিশেষ আনন্দ এবং সেই আনন্দকে আসলে কবিতার মধ্য দিয়ে কবি প্রকাশ করে আমাদেরকে এই শারদামঙ্গল কাব্যটি উপহার দিয়েছেন। এবং এবার আমরা এই কাব্যের নামকরণ সম্পর্কে একটু আলোচনা করে নিই। এটিও একটি বড় প্রশ্ন। পরবর্তীতে নামকরণ নিয়ে তোমাদের একটি ক্লাস নেওয়া হবে, সে ক্লাসে বিশদ আলোচনা হবে। বিষয়বস্তুর মতোই সংক্ষেপে নামকরণ নিয়েও কিছু কথা আমি বলতে চাই। আসলে প্রাচীন যত মঙ্গল কাব্য রয়েছে, তা মনসা মঙ্গল হোক, চণ্ডী মঙ্গল হোক, কালিকা মঙ্গল হোক কিংবা ধর্মমঙ্গল, এই সমস্ত প্রাচীন মঙ্গল কাব্যের সাথে বিহারীলালের শারদামঙ্গলের কিন্তু কোনো সম্পর্ক নাই বা কোনো যোগাযোগ বা যোগসূত্র নাই। মূলত শারদামঙ্গলে কবি তার কাব্যলক্ষ্মীকে কাব্যদেবীকে মঙ্গলের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে বরণ করতে চেয়েছেন, পুজো করতে চেয়েছেন এবং শারদামঙ্গল কাব্য কবির ব্যক্তিগত একান্ত হৃদয়ের গভীরে সুপ্ত অনুভূতি, ভালো লাগা, মন্দ লাগা, কল্পনা এবং আত্মগত ভাবোচ্ছ্বাসেরই প্রকাশ। এখানে সমাজ বা পারিবারিক বা কোনো প্রকার বিশেষ কোনো চরিত্র বা চিত্রের রূপায়ণ এখানে প্রকাশিত হয়নি। সুতরাং আজকের ক্লাসে আমরা কি কি বিষয় শিখেছি একটু আলোচনা করে নেওয়া প্রয়োজন। ক্লাসের শুরুতে আমরা বিহারীলাল চক্রবর্তী সম্পর্কে, তার জীবন, তার কাব্যজীবন, সাহিত্য জীবন, সংসার জীবন এবং তার বেড়ে ওঠা এবং শৈশব, তার বন্ধুবান্ধব সকলের সম্পর্কে একটা ধারণা আমরা অর্জন করতে পেরেছি। এরপর কবিতার বিষয়বস্তু নিয়ে সংক্ষেপ আলোচনা হয়েছে। এরপর আলোচনা হয়েছে কবির কাব্যে প্রতিটি স্বর্গে কোন কোন বিষয় আলোচিত হয়েছে, সে বিষয়গুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করলাম আমরা। আগামী ক্লাসে এই বিষয়গুলো বিশদভাবে আলোচিত হবে এবং আশা করছি তোমাদের সাথে আগামী ক্লাসে আমার আবার দেখা হবে, আবার কথা হবে। তো আজ এ পর্যন্তই। তোমাদের জন্য শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা করছি। করোনার এই মহাদুর্যোগে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার যোগাযোগ হবে।